হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। সকলকে শুভ সন্ধ্যা। আমরা আবার ফিরে এসেছি আমাদের ইংলিশ ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য। আমরা অনেকগুলো ক্লাস এর আগে সম্পন্ন করেছি। আমাদের অধ্যায়ভিত্তিক যে ক্লাসটা, যেটা আমরা টার্গেট করেছি ডাব্লিউপি, যেখানে আমাদের টার্গেট হচ্ছে 10-এ 10 এবং এএনএম জিএনএম, যেটাতে আমাদের টার্গেট হলো 15-15 পাওয়া। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো দিচ্ছি তোমাদের। দুই প্রকারের যেটা ক্লাস, একটা হচ্ছে গ্রামাটিক্যাল ক্লাস আর একটা ভোকাবের ক্লাস। তো দুটো ক্লাসই তোমাদের আমি কন্টিনিউ করাচ্ছি। ঠিক আছে, গ্রামাটিক্যাল ক্লাসটাও চলছে এবং ভোকাবুলারি ক্লাসটাও চলছে। আমরা সবার প্রথমে অধ্যায় ভিত্তিক ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, অধ্যায় ভিত্তিক ক্লাসটা কন্টিনিউ করার পরে আমরা ভোক্যাবটাকেও আলোচনা করে নেব। যেমন অলরেডি আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি, যেটাতে আমি তোমাদের ইডিয়মস আলোচনা করেছিলাম। এটার দুটো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো অধ্যায়ভিত্তিক যে ক্লাসটা আমরা দিয়েছিলাম লাস্ট, তোমাদের সম্ভবত শুক্রবারে যে ক্লাসটা আমি দিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা পার্টস অফ স্পিচের একটা স্পিচ এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট। এমন কোনো কম্পিটিটিভ পরীক্ষা নেই যেখানে প্রিপোজিশন থাকে না। তো প্রিপোজিশন তোমরা ছোটবেলা থেকে পড়েছো। প্রিপোজিশনটা আজকে আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়বো। ঠিক আছে, অনেক দিন ধরে তোমরা প্রিপারেশন অনেকভাবে পড়েছো। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেমনটা করে থাকি বিভিন্ন ক্লাসগুলোতে, সবার প্রথমে আমরা সেই যে পার্টসটা, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে পার্টসটা, সেই পার্টসটাকে আমরা সবার প্রথমে জেনে নেবো। ঠিক আছে, তো প্রিপোজিশন কি এটা আমরা আগে সবার প্রথমে জেনে নেবো, তারপরে আস্তে আস্তে করে আমরা প্রিপোজিশন গুলো কিভাবে ইউজ করব সেগুলো জানবো। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করার আগে আমি বলে দিই, আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় রয়েছে, আমার নিজস্ব ক্লাস যদি তোমরা চাও এবং আমার ব্রাঞ্চে তোমরা যদি ভর্তি হতে চাও, তো আমার ব্রাঞ্চ গঙ্গারামপুর এবং তপনে রয়েছে। এটা আমার ব্রাঞ্চ। এখানে এসে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো এবং আমার তত্ত্বাবধানে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষা, যেগুলো বর্তমানে অ্যাডমিশন চলছে নতুন নতুন ক্লাসে, ডাব্লিউপি কেপির অ্যাডমিশন চলছে, কম্বাইন্ডের অ্যাডমিশন চলছে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা ব্যাচের কথা বলছি। এই ব্যাচগুলোতে কি হয়, যেখানে আমরা ডাব্লিউপি কেপি কে টার্গেট করে, অথবা কম্বাইন্ডে যেখানে একদম বেসিক থেকে শেখানো হয় যে তোমাদের কি কি প্রয়োজন আছে, কি কি প্রবলেমস আছে, সেগুলো ম্যাথামেটিক্স, জিকে এবং সমস্ত কিছু বেসিক শেখানো হয় যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সেটা কম্বাইন্ড ব্যাচের মাধ্যমে হয়, আর ডাব্লিউপি কেপি কমপ্লিট ব্যাচের মাধ্যমে। এছাড়াও আমাদের এএনএম জিএনএম এর ব্যাচটা চলছে আলাদাভাবে। এখানে অনেকগুলো ব্যাচ ক্রিয়েট হয়েছে, যেখানে নতুন ব্যাচটাতে আমরা প্রত্যেকটা ব্যাচে আমরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক দিই, নিজস্ব পাবলিশড বই দিই। ঠিক আছে, এই সমস্ত কিছুই থাকে। তো নতুন ব্যাচে ক্লাসটা স্টার্ট হয়ে গেছে এবং শেষ সময় কিভাবে এই 2 মাস 2.5 মাসে কিভাবে আমরা ক্র্যাক করতে পারি, কলেজটা পেতে পারি, সেই জন্য আলাদা করে ক্লাস দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের সেন্টার রয়েছে বালুরঘাট, বুনিয়াদপুর, মালদা, কালীগঞ্জে। স্মার্ট গ্যালাক্সি ব্রাঞ্চ এগুলো, বালুরঘাট হেড অফিস। তো এই জায়গাগুলোতে তোমরা ক্লাসগুলো পাবে, যেখানে আমরা সম্পূর্ণভাবে ছাত্রদের অধ্যায়ভিত্তিক ক্লাস দিয়ে কমপ্লিট করাই। আমার যে ব্রাঞ্চগুলো বললাম, সেখানে ভর্তি হতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা গঙ্গারামপুর বা তপনে ভর্তি হতে চাইলে, বা অন্য ব্রাঞ্চে, যে কোনো ব্রাঞ্চে তোমাদের যেটাতে সুবিধা হবে ভর্তি হতে চাইলে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাঞ্চেই আমার কিছু ক্লাস থাকেই, যেমন অনলাইন ক্লাসগুলো আমার পেয়ে যাবে। দেখো, তোমাদের ইউটিউবের অনলাইন ক্লাসের বাইরেও কিন্তু ক্লাস আছে। ঠিক আছে, তো বেশি কথা বাড়াচ্ছি না। তো প্রথমে আমরা প্রিপোজিশন জেনে নিই। দেখো, আমি বললাম, ধরো, পুট দ্য বুক দ্য টেবিল। এখানে কি, এটা কি নাউন, এটা কি নাউন। দেখো, এটাকে বুঝো, তাহলে প্রিপোজিশন বুঝে যাবে। প্রিপোজিশন কি সেটা বুঝে যাবে। এটা কি দ্য বুক, এটা নাউন। এটা কি দ্য টেবিল। কেমন যেন মনে হচ্ছে না, যে এই এই যে নাউনটা, এই নাউনটার সঙ্গে এই নাউনটার রিলেশনটা আমরা তৈরি করে দিতে পারছি না। এই নাউনটার সঙ্গে এই নাউনটার রিলেশন আমরা কিন্তু তৈরি করে দিতে পারছি না। তো এই নাউনটার সঙ্গে এই নাউনটার আমরা একটা রিলেশন তৈরি করব, একটা রিলেশন ক্রিয়েট করব। সেই রিলেশনটা ক্রিয়েট করতে গিয়ে আমরা কি করছি, একটা প্রিপোজিশন ইউজ করছি। এবার পুট দ্য বুক অন দ্য টেবিল। আমরা কি বলছি না, পুট দ্য বুক দ্য টেবিল।
তো এইটার সঙ্গে এইটা কি কারণে ব্যবহার করছি সেটা আমরা ব্যবহার করতে পারছি না, এইটার আর এইটার আমরা ব্যবহারটা বুঝতে পারছি কিন্তু এই দুটোর মধ্যে কানেকশন তৈরি করতে পারছি না, এই দুটোর মধ্যে আমরা কি করতে পারছি না, একটা মিল তৈরি করে দিতে পারছি না, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে পারছি না। তো এই যে সম্পর্কটা তৈরি করলাম কিসের মাধ্যমে, একটা প্রিপোজিশনের মাধ্যমে। তাহলে বুঝতে পারছো প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হলো দুটো নাউন বা দুটো থিংস এর দুটো অবজেক্টকে কি করছে, একটা সম্বন্ধ তৈরি করছে, ঠিক আছে, সম্পর্ক তৈরি করছে, যার কারণে এটাকে বলা হয় সম্বন্ধ সূচক অব্যয়। সম্বন্ধ সূচক অব্যয় কি করে এটা? এটা হচ্ছে দুটো অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে, দুটো নাউনের মধ্যে রিলেশন ক্রিয়েট করে, ঠিক আছে, দুটো অবজেক্টের মধ্যে সম্পর্ক তৈরি করে, যার কারণে আমরা একে সম্বন্ধ সূচক অব্যয় অব্যয় বলে বলে থাকছি, ঠিক আছে। আরেকটা উদাহরণ নিই, বললো দ্য ম্যান ইজ সিটিং, এখানে বললো দ্য ট্রি, তাহলে এখানে বসেছিল, কে বসেছিল? লোকটা। তাহলে এই লোকটার সাথে এই যে ট্রিটা দুটোর মধ্যে আমরা কি করতে পারছি না, বুঝতে সবাই পারছি যে গাছে হয়তো বসেছিল, গাছে কোথায় বসেছিল, গাছের উপরে বসেছিল, গাছে বসেছিল, কোথায় বসেছিল আমরা একটা আইডিয়া করতে পারছি, কিন্তু দুটোর মধ্যে আমরা কি তৈরি করতে পারছি না, রিলেশন তৈরি করতে পারছি না, এক্স্যাক্টলি বলতে পারছি না যে লোকটা গাছের উপরে আছে নাকি গাছের নিচে আছে নাকি গাছের ব্রাঞ্চে বসে আছে নাকি গাছের ছায়া বসে আছে, আমরা করতে পারছি না। কিন্তু এখানে যদি আমরা একটা প্রিপোজিশন ইউজ করে দিচ্ছি আন্ডার, তখন কি হচ্ছে, তখন একটা রিলেশন তৈরি করা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো প্রিপোজিশনের কাজই হলো দুটো অবজেক্টের মধ্যে বা একটা সাবজেক্ট অবজেক্টের মধ্যে বা দুটো বিষয়ের সঙ্গে বা দুটো নাউনের মধ্যে কি তৈরি করে, একটা রিলেশন তৈরি করে, বুঝা গেল? যেটা রিলেশন তৈরি করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপোজিশন। আর একটা উদাহরণ নিই, তারপরে আমরা আস্তে আস্তে করে প্রিপোজিশন গুলোতে যাব, ঠিক আছে। তো দেখো প্রিপোজিশন, ধরো বললাম যে দ্য ম্যান কিল্ড এ স্নেক এ স্টিক, এটা বললাম। তাহলে দেখো লোকটা কি করেছে, একটা স্নেককে মেরেছে, একটা সাপকে মেরেছে, মেরে ফেলেছে, এবার সাপটাকে মেরেছে কি, একটা লাঠি দিয়ে। কিন্তু এই স্নেকের সঙ্গে বা লোকটার সঙ্গে এই যে স্টিকের এর রিলেশনটা আমরা তৈরি করতে পারছি না, সেই রিলেশনটা আমরা কি দিয়ে তৈরি করছি, উইথ দিয়ে তৈরি করছি, ঠিক আছে। এখানে কেন উইথ ব্যবহার করব, কেন বাই ব্যবহার করব না, কেন অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করব না, তো এইগুলো কেন ব্যবহার করব না আর এইটা কেন ব্যবহার করব, এইটাই আমাদেরকে শিখতে লাগবে। তাহলে সবার প্রথমে আমরা কি শিখলাম, সবার প্রথমে শিখলাম যে প্রিপোজিশনটা কি, ঠিক আছে। প্রিপোজিশনটা কি করে, দুটো অবজেক্টের মধ্যে, দুটো একটা সাবজেক্ট একটা অবজেক্টের মধ্যে বা দুটো নাউনের মধ্যে কি করে, একটা রিলেশন তৈরি করে, যেটা রিলেশন তৈরি করে সেটাকে বলা হয় সম্বন্ধ সূচক অব্যয়, যে সম্পর্কটা তৈরি করে সেটাই হলো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বিষয়টা বোঝা গেল। দেখো প্রিপোজিশন বিভিন্ন প্রকার হয়, মোটামুটি 7 প্রকারের প্রিপোজিশন করা যায়, ঠিক আছে। তো 7 প্রকারের প্রিপোজিশন করা যায়, তার মধ্যে আমি তোমাদের 2 প্রকারের প্রিপোজিশন বলবো, এই 2 প্রকার মনে রাখবে। একটা হলো সিম্পল প্রিপোজিশন, আর একটা হলো ডাবল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন এই যে আমরা বলছি অ্যাট, অন, টু, এই যে এগুলো বলছি, উইথ বা ইন, এই যে বলছি এগুলো এগুলো হলো সিম্পল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন বুঝতে পারছো, তার মানে দুটো থাকবে, যেমন বললাম উইথ ইন, যেমন বললাম আউট অফ, ঠিক আছে, আউট অফ, বা বললাম ইন টু, তাহলে এগুলো ইনটু, অন টু, এই যে এগুলো, তাহলে এগুলো কি দুটো দুটো করে আছে, এই দুটো দুটো করে থাকার জন্য এগুলো বলছে ডাবল প্রিপোজিশন। তাহলে সিম্পল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন বোঝা গেল, এটা নিয়ে অনেকে বলে দিলাম। তাহলে এইবার আমরা আস্তে আস্তে প্রিপোজিশন গুলোর ব্যবহার শিখব। তাহলে প্রিপোজিশন গুলো সম্পর্ক তৈরি করে, তাহলে প্রিপোজিশন গুলো কি কি, অনেক প্রচুর প্রকারের প্রিপোজিশন আছে, কমন কিছু প্রিপোজিশন যেগুলো পরীক্ষায় আসে আমরা সেগুলো ডিসকাস করবো এবং বিভিন্ন ভাবে ডিসকাস করব,
কারণ প্রিপোজিশন গুলোর একটা দুটো ব্যবহার নেই, প্রচুর ব্যবহার আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহার হয়। তো প্রিপোজিশন গুলো আমরা বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন ভাবে ব্যবহার হয়, তার জন্য প্রিপোজিশন গুলো বিভিন্ন ভাবে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা প্রিপোজিশন গুলো যেমন অফ, অন, বাই, টু, ফর, ঠিক আছে, ফ্রম, অ্যাট, অন, এই যে আন্ডার, বিলো, অ্যাবভ, বিটুইন, অ্যামং, এই যে প্রিপোজিশন যেগুলো সবচেয়ে মোস্ট পপুলার প্রিপোজিশন, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই প্রিপোজিশন গুলো আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে এই চিত্রটা তোমরা এঁকে নাও খাতার মধ্যে। এই চিত্রটা সবার প্রথমে খাতার মধ্যে এঁকে নাও। এটা কি? এটা হলো পিরামিড বা ত্রিভুজ বলতে পারো। পিরামিডের আকৃতি কি প্রকারের? ত্রিভুজাকার। তাহলে এটা পিরামিড বলো বা ত্রিভুজ বলো, যাই বলো, এটা হলো, এইটা দেখো উপরের অংশটা কি? উপরের অংশটা কিন্তু সংকীর্ণ, উপরের অংশটা ছোট। তাহলে উপরের অংশটা ছোট হওয়ার জন্য এটাকে আমরা কি বলবো? অ্যাড বলবো। মাঝের অংশটা উপরের অংশ থেকে একটু বড়, কিন্তু নিচের অংশ থেকে আবার ছোট। তাহলে এটা মাঝামাঝি অবস্থান করছে, তাহলে এটাকে আমরা অন বলবো। আর সবচেয়ে বড় যেটা, সেটাকে বলবো আমরা ইন। ঠিক আছে, তাহলে অ্যাড, অন, ইন আগে বুঝে নাও। ছোটটাতে কি আছে? অ্যাড আছে। মাঝারিটাতে কি আছে? অন আছে। বড়টাতে কি আছে? ইন আছে। এটা আগে মাথায় রাখবা। ত্রিভুজ, ত্রিভুজের উপরের পার্ট, উপরের পার্টে কি আছে? ছোট। মাঝে আছে উপরের পার্টের থেকে একটু বড়, আর নিচের পার্টের থেকে একটু ছোট, সেটা হলো মাঝারি পার্ট, এটাকে অন, আর বড় হচ্ছে ইন। তাহলে প্রথমে অ্যাড, অন, ইন গেল। এবার আমরা টাইম নিয়ে যদি আলোচনা করি, টাইমের ব্যাপারটা, টাইম নিয়ে আলোচনা করি, তাহলে টাইম নিয়ে আলোচনা করলে কি কি হতে পারে সেটা দেখে নিই। ঠিক আছে, যদি এএম পিএম বলেছে, এএম পিএম, যদি ও ক্লক বলেছে, ও ক্লক বলেছে, যদি নাইট বলেছে, যদি নুন বলেছে, ঠিক আছে, এইরকম কথা। এএম পিএমটাকে বোঝো। এএম পিএম মানে ধরো বললো 6 PM, এখন আমরা ক্লাসটা স্টার্ট করেছি 6টায়, তার 6 PM, তাহলে কি হবে? অ্যাট 6 PM। বললো ড্যাশ নাইট, নাইট বলেছে, তাহলে কি হবে? অ্যাট নাইট। বুঝতে পারছো? ড্যাশ 5 o'clock, তাহলে অ্যাট নাইট 5 o'clock, অ্যাট। ঠিক আছে, তাহলে বোঝা গেল অ্যাট পিএম। তাহলে এই যে ছোটগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাড ব্যবহার করব। ছোটগুলোর ক্ষেত্রে কি হবে? অ্যাড হবে। ছোটর থেকে একটু বেশি, কিন্তু এই সময় এই যে ছোট এম পিএম এগুলোর থেকে একটু বেশি, আর তা বড়র থেকে একটু কম, সেই ডেটগুলো, এগুলো কি মনে রাখবো? ডে, ডে আর হচ্ছে ডেট। ডে আর ডেট করার সময় আমরা কি ব্যবহার করবো? অন ব্যবহার করবো। যেমন বললাম সানডে, বা বললাম মন্ডে, মানডে, তাহলে সানডে মানডেতে কি হবে? অন হবে। এগুলো কি? বার, বারের ক্ষেত্রে কি হবে? অন হবে। ডে বোঝালে কি হবে? অন হবে। ঠিক আছে, সানডে মানডে টুইসডে সব নিয়ে চলে আসো, ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে সব নিয়ে চলে আসো, কি হবে? এগুলোর আগে অন হবে। ঠিক আছে, বোঝা গেল। ডেট কিভাবে লেখা হয়? দেখো, ডেট দেখো দুই ভাবে লেখা হয়, প্রথম তিন ভাবে লেখা হয়। প্রথমত কি করা হয়? পুরো তারিখ দেওয়া হয়, তারিখ দিয়ে দেওয়া হয়। ধরো যে 26 বললাম, 26/2/2024, এটা একটা ডেট। তারপরে বললাম 26 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে, এইভাবে হলো। বা বললাম 26, বা বললাম February 26, ফেব্রুয়ারি লিখলাম February 26। তাহলে এগুলো সব ডেট, এরপরে সালও দিতে পারো, নাও দিতে পারো। এগুলো কি? ডেট, অর্থাৎ যেখানে তারিখ বর্ণনা আছে, যেখানে তারিখ বর্ণনা আছে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে হবে অন, এগুলোর ক্ষেত্রে কি হবে? অন হবে। ক্লিয়ার? এটা বোঝা গেল। অন আর একটা বোঝা গেল। তারিখ, দিন, সানডে মানডে টুইসডে, যেটা পারবে না, যেটা বুঝতে পারবে না, আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, গেল। এখানে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আলোচনা করবো। এবার এদের থেকে বড়, এদের থেকে বড়, যেমন ধরো মান্থ, যেমন ধরো ইয়ার, যেমন ধরো যুগ, এরা। ঠিক আছে, এরকম এর থেকে এরপরে যত যত বড় হবে, লাইট ইয়ার্স পর্যন্ত চলে যাও, যত যত বড় হবে, এমনকি সিজন, ঋতু,
এমনকি উইকেন্ড, এগুলো সমস্ত কিছুর পরে কি হবে, উইকেন্ডে কিন্তু ডে নয়, হ্যাঁ উইকেন্ডে কি হবে, ইন হবে। তাহলে এই সমস্ত কিছুর ক্ষেত্রে কি হবে, ইন হবে। যেমন ধরো ড্যাশ জানুয়ারি, তাহলে ইন জানুয়ারি। ড্যাশ 2024, তাহলে ইন 2024। ড্যাশ উইন্টার, তাহলে কি হবে, ইন উইন্টার। বোঝা গেল, ক্লিয়ার এটা? তাহলে কি হবে, মাসের আগে, বছরের আগে, যুগের আগে, ঋতুর আগে, সপ্তাহর আগে কি বসবে, ইন বসবে। বোঝা গেল এটা? তাহলে দিনগুলো এম পি এম, প্রথমে দিনকে ভাগ করলাম, খন্ড খন্ড করে দিলাম দিনকে, তাহলে কি হবে, অ্যাড হবে। পুরো দিনটাকেই বলছি তখন কি হবে, অন হবে। তারিখকে বলছি তখন অন হবে। ধরো বললো 5th জুলাই, তাহলে 5th জুলাই বললে এটা হলো কি, অন। কিন্তু শুধু যদি বলে জুলাই তাহলে হবে কি, তাহলে হবে ইন, তাহলে হবে ইন। আবার যদি বলে শুধুমাত্র বললো 2010 বা 2020, তাহলে হবে ইন। গেল। এইবার এগুলোর সাথে আমাদের কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলো আমাদের একটু জেনে নিতে হবে। ব্যতিক্রম কি আছে, ব্যতিক্রম গুলো স্টার দিয়ে দিলাম। কি বললো, ড্যাশ দি ইভিনিং, ড্যাশ দি ইভিনিং। বললো ড্যাশ দি মর্নিং। জাস্ট এইটুকু মনে রেখো, দি যুক্ত আছে, ইভিনিং মর্নিং বলেছে, এগুলোতে কি হবে, ইন হবে। ইভিনিং মর্নিং এ কি হয়, সম্ভবত সবচেয়ে বেশি এগুলোতে কি হয়, এম পি এম দিনের ছোট অংশগুলোতে কি হয়, অ্যাড হয়। কিন্তু ইভিনিং মর্নিং যেটার আগে দি আছে সেগুলোর কি হবে, ইন হবে। যেগুলোর আগে দি আছে সেগুলোতে কি হবে, ইন হবে। জাস্ট মনে রাখবে এটা। নর্মালি দিনকে ভাগ করলে এম পি এম বা ও ক্লক বা নাইট নুনে ভাগ করুক, এগুলোতে কি হবে, অ্যাড হবে। কিন্তু যখনই দি যুক্ত হলো, ইভিনিং এর আগে, মর্নিং এর আগে দি যুক্ত করা হয়, ব্যাস ইন হবে। ইন দা ইভিনিং, ইন দা মর্নিং। গেল, ক্লিয়ার এটা? টাইমের ব্যাপারটা ক্লিয়ার হলো? না বুঝতে পারলে বলবে। ধরো এবার প্লেস মানে জায়গা, যদি ছোট জায়গা বোঝায়, যদি ছোট জায়গা বোঝায়, স্মল প্লেসেস, স্মল প্লেসেস, স্মল প্লেসেস এর ক্ষেত্রে কি হবে, অ্যাড হবে। আর বিগ প্লেসেস এর ক্ষেত্রে, বিগ প্লেসেস এর ক্ষেত্রে কি হবে, ইন হবে। স্মল প্লেসের ক্ষেত্রে অ্যাড। স্মল প্লেস মানে যত বললো ওয়ার্ড, কোনো বললো স্ট্রিট, কোনো রাস্তার কথা বললো, স্ট্রিট, ঠিক আছে, ওয়ার্ড স্ট্রিট, বা ছোট কোনো টাউন বা ছোট ভিলেজ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে। বিগ প্লেসেস যেমন সিটি, কান্ট্রি, এগুলোতে যা বড় জায়গা, যেগুলো বড় জায়গা, যেমন ধরো ড্যাশ লন্ডন বা কলকাতা, কলকাতা, তাহলে এগুলোর বড় জায়গা কি হবে, ইন। ড্যাশ বললো ছোট জায়গা, আমাদের যেমন, আমার যেমন শহরের নাম হচ্ছে গঙ্গারামপুর, এটা ছোট শহর, স্মল টাউন, তাহলে এটাতে কি হবে, অ্যাড হবে। ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন থাকলো, অন, এই ক্ষেত্রে জায়গার ক্ষেত্রে অন কোথায় বসবে, তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই এটা লিখবে। আমি তারপরে তোমাদেরকে পরে আলোচনা করে দেবো, নেক্সট ক্লাসে এটা আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমাদের কাছে এটা কমেন্টের মধ্যে, তোমাদের কাছে জিজ্ঞাসা থাকলে এটা কমেন্টের মধ্যে লিখবে অন। তাহলে ছোট জায়গা বোঝাতে কি হবে, দেখো এইটা যে চিত্রটা রয়েছে, এই চিত্রটা মাথায় রাখবে। এই চিত্রটা হচ্ছে ছোট বড় মাঝারি বোঝাতে, অ্যাট অন ইন। ছোটটা যে অ্যাট, ছোট জায়গা হোক আর ছোট সময় হোক, মাঝারি জায়গা হোক মাঝারি সময় হোক, বা ইন বড় জায়গা হোক বড় সময় হোক, সেগুলোতে কি হবে, ইন হবে। গেল, এটা হলো টেবিল নাম্বার 1, পিকচার নাম্বার 1। স্টুডেন্ট ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, ঠিক আছে। তোমাকে এখানে ডিজিটাল বা এখানে হাইফাই অনেক কিছুর দরকার নেই, যদি তুমি বুঝতে পারো। তোমাকে বোঝা নিয়ে কথা, তোমার ব্রেনে যাওয়া নিয়ে কথা। ভিজুয়াল মেমোরি দ্য স্ট্রংগেস্ট মেমোরি। ভালো করে শোনো, ভিজুয়ালি কাজ করবে যখন, তখন ভিজুয়ালটা যখন কাজ করবে, কোনো কথা শোনার সাথে, কোশ্চেন দেখার সাথে সাথে এই ভিজুয়াল চিত্রগুলো কিন্তু আসবে তোমার মাথায়। ঠিক আছে, তো যখনই আসবে তখন তুমি সেটা ইউজ করবে ভালো করে। আর একটা চিত্র তোমাদের এঁকে দিচ্ছি, এইটাও মনে রাখবে ভালো করে, আমি প্রিপোজিশন লেখাটা তুলে দিচ্ছি। হ্যাঁ, আর একটা চিত্র এঁকে দিচ্ছি তোমাদের জন্য, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। এইটা খুব ইম্পর্টেন্ট চিত্র, এখান থেকে অনেক কিছু শিখতে হবে, অনেকগুলো প্রিপোজিশন শিখতে হবে। আর একটা কথা মাথায় রেখো, এই যে অ্যাড অন বললাম যেগুলো, এগুলো মনে রাখুন যে এইটুকুই ব্যবহার আছে, ওটা কিন্তু সময়ের ক্ষেত্রে ব্যবহারটা বললাম বা জায়গার ক্ষেত্রে ব্যবহারটা বললাম,
এদের কিন্তু আরো ব্যবহার আছে, যেমন প্রাইসের ক্ষেত্রে অ্যাড হয়, ঠিক আছে, এরকম অনেক ব্যবহার আছে। তো সেই ব্যবহারগুলো আমরা আলোচনা করব, কোথায় কোথায় অপশনগুলো কি কি হয় আমরা প্রত্যেকটা প্রিপোজিশন আবার ডিটেলসে দেখে আলোচনা করব। তোমাদেরকে আমি পিডিএফও প্রোভাইড করে দেবো, তোমরা স্মার্ট গ্যালাক্সির টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে যারা জয়েন হওনি, আর পুরোনো ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে দেখে নেবে। এইটা মনে রাখো, এটা একটা কেন্দ্র বা এটা একটা জায়গা, এটা একটা বাড়ি, এটা একটা ইনস্টিটিউট, এটা একটা ঘর, তুমি যা মনে করো, এটা হলো একটা সেন্টার, একটা কেন্দ্র। সেন্টারের ভিতরে, ঘরের ভিতরে বা এখানে যে কিছুই অবস্থান করুক, এক্ষেত্রে কি হবে, ইন হবে। অর্থাৎ ভিতরে বোঝাতে কি ব্যবহার করা হয়, ভিতরে বোঝাতে ব্যবহার করা হয় ইন। বোঝা গেল? ভিতরে বোঝাতে কি হবে, ইন ব্যবহার হবে। এটা কি, এটা কি বললাম, কেন্দ্র। তাহলে এর ভিতরে বোঝাতে এটা কোথায় আছে, এটা ভিতরে আছে, এর বাইরে যায়নি, তাই না, এটা ভিতরে বোঝাচ্ছি আমি। তাহলে ভিতরে বোঝালে কি হবে, ভিতরে বোঝালেই ইন হবে, ভিতরে এটা, এটা ইন। বোঝা গেল? এটা কেন্দ্র, তাহলে এর দিকে ছুটছে কিছু, এর দিকে ছুটছে কিন্তু ভিতরে প্রবেশ করেনি, ছুটছে। টু, যে কোনো অবজেক্ট, যে কোনো অবজেক্ট সেটাকে সামনে রেখে আমি যখনই সেই দিকে ধাবিত হচ্ছি, একটা বিড়ালের পিছনে একটা কি করছে, একটা কুকুর ছুটছে, তাহলেও কি হবে, টু হবে। স্কুলের দিকে আমরা ধাবিত হচ্ছি, তাও টু হবে। অর্থাৎ যে কোনো অবজেক্টকে সামনে রেখে আমি যখনই সেই দিকে ধাবিত হচ্ছি, যে কোনো অবজেক্টকে সামনে রেখে আমি সেই দিকে ধাবিত হচ্ছি, ইভেন আমার ইমোশনও যদি ধাবিত হয়, সেটাকে বলা হয় টু। কারণ টু তে কি হয়, টু যদি বলি আমরা, টু মানে হচ্ছে প্রতি, কোনো কিছুর দিকে ধাবিত হওয়া, কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া, কোনো কিছুর দিকে নিজেকে, নিজের মনটাকে সেই দিকে নিয়ে যাওয়া। তো ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক, যেইভাবে হোক, আমি যখনই সামনে একটা অবজেক্টকে রেখে আমি যখনই সেই দিকে ধাবিত হবো, সবসময় কি ইউজ করবো, সেক্ষেত্রে সবসময় ইউজ করবো টু। তাহলে এটা আমরা বললাম কি, কেন্দ্র। তাহলে এই কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে, ভিতরে কিন্তু প্রবেশ করেনি, কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে, ধাবিত হওয়া বোঝালে টু হবে। এবার যদি ভিতরে প্রবেশ করে নেয়, কেন্দ্রের ভিতরে প্রবেশ করে নিল, যদি ভিতরে প্রবেশ করে নেয় তাহলে কি হবে, ইনটু। ভিতরে প্রবেশ করে নিল, ইনটু। ধরো যে একটা একটা ফ্রক, একটা ফ্রক সে কি করছে, জাম্প করছে। এবার জাম্প করলো, জাম্প করার পরে ড্যাশ দ্য পন্ড। এবার একটা যে, যার কথাই বলছি আমি, এই ফ্রকটার কথা বলছি, এই যে ফ্রকটা, সেই ফ্রকটা কি করলো, জাম্প করলো। জাম্প করার পরে সে কি পন্ডটা, পুকুরটা পার করে যাবে, পুকুরটা নিশ্চয়ই পার করে যাবে না, এটা বজরংবলী নয় যে নদী পার করে পুরো সমুদ্র পার করে যাবে শ্রীলঙ্কা, তাই না। তো একটা ফ্রক সে কি করবে, সে হচ্ছে জাম্প করে নদীতে পড়বে। তাহলে ভিতরে প্রবেশ করলে কি বোঝাবে, ইনটু বোঝাবে, ঠিক আছে। আমি ঘরের দরজার ভিতরে প্রবেশ করছি, বাড়ির ভিতরে প্রবেশ করছি, অন। আমি বাসের ভিতরে ঢুকছি, ঠিক আছে, কি হবে, সরি, ইনটু। বাসের ভিতরে প্রবেশ করছি, কি হবে, ইনটু। আমি যেখানে যেখানে প্রবেশ করছি, আমি যেখানে প্রবেশ করি, আমি মোবাইলের ভিতরে ঢুকছি, আমি এই পেনটাকে, এই পেনটাকে ধরো যে আমি এর পকেটের মধ্যে রাখলাম, তাহলে পকেটের ভিতরে ঢুকাচ্ছি, রাখা আগে থেকে ছিল এটা নয় কিন্তু, মনে রাখবে, হ্যাঁ, পকেটের ভিতরে ঢুকাচ্ছি মানে প্রবেশ করছে, তাহলে প্রবেশ করলে সেটা কি হবে, ইনটু হবে। তাহলে বুঝে যাও, যেখানে যেখানে প্রবেশ করা বোঝাবে সেখানে কি হবে, ইনটু হবে। ক্লিয়ার? একই রকম ভাবে যদি এখান থেকে যায়, মানে কোনো একটা অবজেক্ট সেই জায়গা থেকে যাচ্ছে, তাহলে কি হবে, ফ্রম হবে। কোনো জায়গা থেকে যাচ্ছে তাহলে হবে ফ্রম। যেমন ধরো কোনো একটা ট্রেন বা কেউ কোথা থেকে এসেছে, মাই ফাদার কেম, মাই ফাদার, ফাদার ড্যাশ, না, মাই ফাদার কেম ড্যাশ কলকাতা। তাহলে কি, বাবা কি করেছে, এসেছে, তো তাহলে কোথা থেকে এসেছে, কলকাতা থেকে, তাহলে কি হবে, ফ্রম। ফ্রম হচ্ছে থেকে, তাহলে এখানে থেকে বোঝাতে, তাহলে কোথা থেকে, এই যে এখান থেকে, এই জায়গাটা কিন্তু ভিতর থেকে প্রায় বের হচ্ছে না কিন্তু, মনে রাখবো, এই যে জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এটা কলকাতা, এটা আমার বাড়ি, এটা আমার ইনস্টিটিউশন, এটা আমার কেন্দ্র, যেখানে হোক, এই যে জায়গাটা এখান থেকে কিন্তু ভিতরে বের হচ্ছে না, এই জায়গাটা থেকে যাচ্ছে, এখান থেকে ভিতরে থেকে বের হচ্ছে না। যদি ভিতর থেকে বের হয় তাহলে হবে আউট অফ। যদি ভিতর থেকে, ভিতরে প্রবেশ করলে কি হবে, ইনটু, ভিতর থেকে বেরোলে কি হবে, আউট অফ হবে। এগুলো কি ডাবল প্রিপোজিশন, এটা হবে সিঙ্গেল প্রিপোজিশন, ঠিক আছে। ইন কি ভিতরে। আবার এরকমও হয়, কখনো কি হয়, কোনো জায়গা হয়ে, অর্থাৎ আমরা যেটা বলি ভায়া, কোনো জায়গা হয়ে মানে কোথাও হয়ে যখন যাচ্ছে, তখন কি হবে, এটা হয় থ্রো। কোনো জায়গা হয়ে যখন যাচ্ছে, কোনো কিছু হয়ে যখন যাচ্ছে, তখন সেটাতে কি হবে, থ্রো হবে, ঠিক আছে। কোনো কিছু হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে হয়ে যাচ্ছে কোথাও, তাহলে কি হবে, থ্রো হবে, ঠিক আছে।
গেল এটা। উপরে চলে যাই, উপরে দেখো, উপরে বুঝো ভালো করে, যদি উপরে স্থির অবস্থায় হয়, সবচেয়ে উপরে স্থির অবস্থা, এটা ভি, হ্যাঁ, সবচেয়ে স্থির অবস্থা, উপরে সবচেয়ে স্থির অবস্থা যদি হয় তাহলে কি হবে? অ্যাবভ। মাথায় রেখো, এখন কি গরমের কাল, গরমে কি হয়? ফ্যানটা চলে। যদি ফ্যানটা এখন গরমের সময় স্থির থাকতো, যেমন আমি তোমাদের ভিডিও করার জন্য সাউন্ডটা যাতে ক্লিয়ার আসে আমি ফ্যানটাকে অফ করে রেখেছি, তাহলে যেহেতু ফ্যানটা অফ আছে মানে কি ফ্যানটা আমার মাথার উপরে স্থির আছে। যদি সোজাসুজি মাথার উপরে স্থির থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি অ্যাবভ। ঠিক আছে? অথবা যেটার আমরা বুঝতে পারছি না, দেখো সূর্য চলমান, পৃথিবীর প্রত্যেকটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা অবজেক্ট কি করছে? সব সময় ধাবিত হচ্ছে, চলছে। তো অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্ট কি করছে? চলছে, চলুক। কিন্তু আমরা সূর্যের গতিটা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না। তাহলে অ্যাবভ দ্য সান। ঠিক আছে? তো এরকম ব্যাপার থাকছে। এবার যদি চালিত হয়, আমি যদি এখন ফ্যানটা চালাতাম, যদি চালিত হয়, ফ্যানটা চলছে, এটা রানিং ধরো, তাহলে যদি চলা বোঝায় তাহলে কি হবে? ওভার হবে। ঠিক আছে? যদি চলা বোঝায় ওভার হবে, মানে উপরের দিকে চলছে, তাহলে এখানে কি হবে? ওভার হতে গেলে কি হতে হবে? মুভি। ঠিক আছে? ডিরেক্টিং। মনে রেখো না যে এই শব্দগুলোই শুধু থাকবে, এটা আমি বোঝাচ্ছি শব্দগুলো। রানিং অর্থাৎ যে কাজটা চলছে, চলমান যেটা। ওভার হতে গেলে সবসময় চলমান হতে হবে। জাম্প, তখন যে জাম্পের উদাহরণ দিলাম, ধরো জাম্প বললাম, ধরো দ্য ক্যাট জাম্প ড্যাশ দি ওয়াল বা ফেন্স বললাম। ফেন্স মানে কি? বেড়া। তাহলে দেখো একটা এখানে আছে একটা বেড়া, এটা ধরো এটা একটা বেড়া, হ্যাঁ, এটা একটা বেড়া। এবার ধরো এই বেড়াটা ধরো ক্রস করে যাবে, এইখান থেকে বিড়ালটা লাফ দিল। ঠিক আছে? ও লাফ দিয়ে কি করছে? পার হয়ে যাচ্ছে। বিড়ালটা পার হয়ে যাবে লাফ দিয়ে, তাই না? বেড়াটা পার হয়ে যাবে, পন্ডের ক্ষেত্রে কি বলছিলাম? ভিতরে প্রবেশ করবে, ভিতরে বের হয়ে যেতে পারবে না। এখানে কি বেড়াটা লাফ দিয়ে পার হয়ে যাবে। এবার যদি লাফ দিয়ে পার হয়ে গেল, এটা কি রানিং অবস্থা এবং পার হয়ে গেল, তাহলে কি হবে? ওভার। আমার মাথার উপর দিয়ে কিছু উড়ে গেল, অর্থাৎ যে কোনো কিছু রানিং অবস্থায় থাকলো, বা আমার মাথার উপরে একটা একটা হচ্ছে ইয়ে আছে, আমার এখানে একটা ঘড়ি আছে, যেটা পেন্ডুলাম ঘড়ি, তার পেন্ডুলামটা কি করছে? সবসময় ঘুরছে, নড়ছে, ডিরেক্টিং হচ্ছে। তাহলে এইরকম রানিং ডিরেক্টিভ মুভি, যখনই কিছু উপরের দিকে চলছে, পাখি মাথার উপর দিয়ে উড়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা কিছু উড়ে চলে গেল, যদি যায় রানিং অবস্থা থাকে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? ওভার। কিন্তু যদি সংস্পর্শে লেগে থাকে, লেগে থাকা বোঝালে অন হবে। লেগে থাকা বোঝালেই অন। টেবিল, টেবিল, টেবিলে হচ্ছে, টেবিলের উপরে কি আছে? টেবিলের উপরে বই আছে, তাহলে উপরে বোঝালে কি হবে? অন হবে। ঠিক আছে? টেবিলের উপরে কি আছে? বই আছে, তাহলে টেবিলের উপরে যেহেতু বইটা রাখছো, অন হবে, উপরে বোঝালেই কি হবে? অন হবে। বোঝা গেল? ক্লিয়ার এটা? নিচে চলে আসে এবার। নিচে যদি বেশি নিচে বোঝায় তাহলে হবে কি? বিলো। বেশি নিচে বোঝালে বিলো। আর যদি শুধু নিচে বোঝায় তাহলে হবে আন্ডার। নিচে বোঝায় অল্প নিচে বা নিচে, একদম নিচে অবস্থান করছে, তাহলে হবে আন্ডার। যেমন এখানে নিচেরটা হবে আন্ডার, উপরেরটা হবে অন। এই যেগুলো প্রিপোজিশন এগুলো বললাম, এগুলোকে ক্লিয়ার করে নাও। উপরে ওঠা যদি বোঝায় তাহলে কি হবে? উপরে উঠছে, তাহলে আপ। সিঁড়ি বেয়ে উপরে উঠছো, পাহাড়ে উপরে উঠছো, গাছ বেয়ে উপরে উঠছো, ক্লাইম্ব আপ। ঠিক আছে? সিঁড়ি বেয়ে উপরে উঠছো, যে কোনো কিছু তুমি উপরে উঠছো, উপরে রানিং মানে লেগে থেকে অবস্থায় উপরে উঠছো, তাহলে সেটা হবে আপ। আবার নিচে নামছো, এটা নামা আছে, তাহলে কি হবে? ডাউন। আপ ডাউন, আপ ডাউন। তাহলে উপরে ওঠা হলে আপ, নিচে সিঁড়ি বেয়ে নিচে নামছো, পাহাড় থেকে নিচে নামছো, গাছ থেকে নিচে নামছো, ডাউন। উপরে উঠছো গাছে, সিঁড়ি বেয়ে উপরে উঠছো, আপ। যে কয়েকটা প্রিপোজিশন এখানে লিখে দিলাম, এই প্রিপোজিশনটা ক্লিয়ার করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে লিখে নাও। ভিতরে বোঝাতে কি হয়? ইন হয়। যখনই ভিতরে বোঝাবে তখন কি হবে? ইন হবে। ভিতরে প্রবেশ করা বোঝালে কি হবে? ইনটু হবে। কোনো কিছু দিকে ছুটলে বোঝালে কি হবে? টু হবে। কোনো কিছু হয়ে যাচ্ছে বোঝালে কি হবে? থ্রো হবে। কোনো জায়গা থেকে আসছে, এটা ফ্রম থেকে ফ্রম হবে। ভিতর থেকে বের হচ্ছে, আউট অফ হবে। সবার উপরে স্থির অবস্থা থাকলে অ্যাবভ। রানিং অবস্থায় উপরে থাকলে কি হবে? ওভার। উপরে উঠছে বোঝালে আপ হবে। উপরে লেগে আছে সংস্পর্শে, অন। আমি যেমন মেজের উপর দাঁড়িয়ে আছি, তোমরা কোনো কিছুর উপর বসে আছো, তাহলে মেজের সাপেক্ষে আমি অন। রাস্তায় উপরে তুমি দাঁড়িয়ে আছো, তুমি তোমার টেবিলের উপরে বই আছে, তোমার বেডের উপরে মোবাইল আছে, যে কোনো কিছু উপরে লেগে থাকা, দেয়ালের উপরে ঘড়ি আছে, ঠিক আছে, যেটা উপরে লেগে থাকা অবস্থা আছে সেটা হবে অন। একইরকম ভাবে জেনারেলি সাধারণ নিচে আছে আন্ডার, সবচেয়ে নিচে আছে বিলো। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে?
তো তোমাদের যে এই যে আমি এইটুকু বোঝালাম, তোমাদের ফিডব্যাকের উপরে আমি এই ক্লাসটা এইভাবে কন্টিনিউ করবো। তোমরা আমাকে ফিডব্যাক জানাবে তোমাদের এইভাবে প্রিপোজিশন বুঝতে কেমন লাগছে। তারপরে আমি তোমাদের উদাহরণে আসবো একটা খুবই ইন্টারেস্টিং ট্রির উদাহরণ আছে। এই উদাহরণে আসবো, ড্যাশ দিয়ে দেবো দা, মানে ট্রিকে নিয়ে কতগুলো 20টা 25টা করে প্রিপোজিশন ইউজ করা যায়। তো টিতে কোথায় কোথায় আমরা একটাই অবজেক্ট রাখবো ট্রি, এবং সেটাকে দিয়ে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে, তাহলে পরের দিনের ক্লাসে আমাদের এটাই টার্গেট থাকবে। আর তোমাদের আমি যে চিত্রটা বললাম, এই চিত্রের মধ্যে তোমাদের কমেন্টের মধ্যে তোমরা জানাবে আমাকে এই যে অন, এই অনের প্লেসটা বলবে। ঠিক আছে, যদি না বলতে পারো কোনো সমস্যা নেই, পরের দিন আমি আলোচনা করবো। তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টের উপরেই আমি নেক্সট ক্লাসটা এইভাবেই প্রোভাইড করবো। আর যদি তোমাদের ভালো না লাগে সেটাও জানাবে, আমি সেই হিসাবে তোমাদেরকে তাহলে ক্লাস অন্যভাবে দেওয়ার চেষ্টা করবো, অন্যভাবে কন্টিনিউ করবো। ঠিক আছে, আর আমাদের প্রিপোজিশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রিপোজিশন জানতে হবে। তো অবশ্যই প্রিপোজিশনের ক্লাসটা করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ধন্যবাদ সকলকে।